Today's video is on the poem Ode by the poet Arthur O'Shaughnessy. আর্থার ওসাউনেসি যে ওড কবিতাটা লিখেছেন এইটা অনেক জায়গায় উই আর দ্য মিউজিক মেকার্স এই টাইটেলে রয়েছে। বিশেষত স্কুলের সিলেবাসে এই কবিতাটা ফার্স্ট লাইনের টাইটেলে এটাকে দেয়া হয়েছে। তো উই আর দ্য মিউজিক মেকার্স এটা আমরা স্কুলের বইগুলোতে পাবো এই টাইটেলটা, কিন্তু এর যে অরিজিনাল টাইটেল হচ্ছে ওড। ওড লিখেছেন কে? আর্থার ওসাউনেসি। কবিতার মধ্য দিয়ে যাওয়ার আগে আমাদের অবশ্যই পোয়েট সম্পর্কে কিছু জানতে হবে। তো মেন ইম্পর্টেন্ট থিং যেটা সেটা হচ্ছে কি, এই আর্থার ওসাউনেসি ইজ আ ব্রিটিশ রাইটার, ইংলিশ রাইটার, বিলং টু ভিক্টোরিয়ান এরা মানে ডিউরিং দ্য রেন অফ কুইন ভিক্টোরিয়ার রাজত্বকালীন যে সাহিত্যের যে টাইম, সেটাকে এখানে ভিক্টোরিয়ান এরা বলে তুলে ধরা হয়েছে। এই আর্থার ও সাউনেসি উনি তাহলে নিঃসন্দেহে আমরা বুঝলাম একজন ভিক্টোরিয়ান পোয়েট, এবং ওনার লেখার মধ্যে মেনলি যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ভিক্টোরিয়ান স্পিরিট। কেন কথাটা বললাম? ভিক্টোরিয়ান স্পিরিট রয়েছে ওনার লেখার মধ্যে, বা উনি ওনার লেখার মধ্য দিয়ে ভিক্টোরিয়ান স্পিরিটকে রিপ্রেজেন্ট করতে চাইছেন। তার কারণ আছে, সেটা বুঝতে গেলে আমাদের ভিক্টোরিয়ান এরাটাকে বুঝতে হবে। হাউ ওয়াজ দ্য টাইম, হাউ ওয়াজ দ্য রেন অফ কুইন ভিক্টোরিয়া, হাউ ওয়াজ ভিক্টোরিয়ান এরা। ভিক্টোরিয়ান এরা ট্র্যাডিশনালি এবং কালচারালি ভেরি সিগনিফিকেন্ট। তো ভিক্টোরিয়ান এরাতে মেনলি আমরা যে সমস্যাগুলো পাচ্ছি, সোশ্যাল ইস্যুস, সেগুলোর মধ্যে ফার্স্ট হচ্ছে পলিটিক্স। সোশিও পলিটিক্যাল টার্ময়েল কিন্তু এখানে ভীষণভাবে ছিল, এবং এখানে দেখা গেছে সোসাইটিতে যারা ধনী তারা অতীব ধনী হচ্ছে, যারা গরিব তারা অনেক গরিব হয়ে যাচ্ছে, যার ফলে একটা আমরা সোশ্যাল ডিভিশন পাচ্ছি ভিক্টোরিয়ান এরাতে। ক্লিয়ার? শুধু তাই নয়, ভিক্টোরিয়ান এরাতে মেয়েদের অথরিটি ছিল না। মেয়েদেরকে মেন্টাল ডমিনেন্সের মধ্য দিয়ে যেতে হতো, শারীরিক মানসিক নির্যাতনের মধ্য দিয়ে। এইরকমই একটা টাইম ভিক্টোরিয়ান এরা, যার ফলে সেই ভিক্টোরিয়ান এরা থেকে কিন্তু ফেমিনিজম স্টাবলিশ করা শুরু হয়ে যায়। ক্লিয়ার? শুধু তাই নয়, যে সোশ্যাল ডিভিশন, ওয়ার্কিং ক্লাস, হায়ার ক্লাস পিপল, মিডল ক্লাস পিপল, এই ক্লাস ডিভিশন সেখানে ভীষণভাবে ছিল। এবং এই ভিক্টোরিয়ান এরা, যেটাকে বলছি আমি 19th সেঞ্চুরি, যেটা হচ্ছে আর্থার ও সাউনেসির টাইম। আর্থার ও সাউনেসি জন্মগ্রহণ করেছিলেন 1844 এবং মারা গিয়েছিলেন 1881। তার মানে বোঝাই যাচ্ছে টোটালি ভিক্টোরিয়ান এরার মধ্যে এই পোয়েট বিলং করতেন। এবং উনি ওনার কবিতার মধ্যে বোঝাতে চেয়েছেন কিভাবে ভিক্টোরিয়ান এরা ইজ ল্যাকিং অফ স্পিরিট। ভিক্টোরিয়ান এরা কিভাবে তার নিজের স্বতঃস্ফূর্ততা হারিয়ে ফেলেছে বিভিন্ন সামাজিক রাজনৈতিক সমস্যার মধ্য দিয়ে, যেখানে ওয়ার্কিং ক্লাস পিপলের মর্যাদা ছিল নামমাত্র, যেখানে সোশ্যাল অথরিটি ছিল হায়ার ক্লাস পিপল, যেখানে মডার্নিটির অ্যাডভেন্ট ঘটেছিল, সায়েন্স সায়েন্সের অ্যাডভেন্ট ঘটেছিল, টেকনোলজির অ্যাডভেন্ট ঘটেছিল। মানুষ লিটারেচারকে দূরে সরিয়ে দিতে লাগলো যখন বিভিন্ন সায়েন্টিফিক থিওরিজ সোসাইটিতে প্রবেশ করলো, মানুষের চিন্তা ভাবনার মধ্যে জায়গা করে নিল, মানুষের মধ্যে ইউটিলিটেরিয়ান ফিলোসফি কাজ করতে লাগলো। মানুষ মনে করলো সাহিত্যের কি মূল্য আছে, তার থেকে বরঞ্চ সায়েন্সের ভ্যালু রয়েছে, ইন্ডাস্ট্রির ভ্যালু রয়েছে।
তার কারণ এইগুলো আমাদের ম্যাটেরিয়াল প্রোগ্রেস, অর্থনৈতিক উন্নতিতে সাহায্য করে। শুধু তাই নয়, যেখানে একটা বড় শ্রেণী ওয়ার্কিং ক্লাস ছিল ভিক্টোরিয়ান এরাতে, সেখানে তাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে নিজেদের লাইভলিহুড আর্ন করা, জীবন জীবিকা আর্ন করা। সাহিত্যের মর্যাদা তাদের কাছে এতখানি থাকবে না, এটাই খুব স্বাভাবিক। যেখানে উচ্চ শ্রেণীর মানুষেরা সাহিত্যের মর্যাদা দিত না, ম্যাটেরিয়াল ডেভেলপমেন্ট নিয়ে ভাবতো, সেখানে ওয়ার্কিং ক্লাস মানুষেরা কি করবে? তাদের তো স্বাভাবিকভাবেই মুখ্য উদ্দেশ্য হবে অর্থ উপার্জন, পেটের ভাত উপার্জন করা। তার কারণ তারা প্রথম থেকেই দরিদ্র, দারিদ্রতাই তাদের সমস্যা সমাজের, তাই না? তো এইরকমই একটা প্রেক্ষাপটে সাহিত্য অলমোস্ট বলা যায় ভালনারেবল কন্ডিশনে ছিল, অসুরক্ষিত অবস্থায় ছিল। তাহলে কি কি বললাম? বিকজ অফ দ্য অ্যাডভেন্ট অফ সায়েন্স, মডার্নিটি, ইন্ডাস্ট্রি, রাইট, এইগুলোর কারণে লিটারেচারকে আন্ডার ভ্যালু করা হয়েছিল। শুধু তাই নয়, আন্ডার ভ্যালুর কথা শুধু নয়, সব থেকে বড় সমস্যা ছিল যে ভিক্টোরিয়ান সোসাইটি এতটা ফুল অফ টার্ময়েলে ছিল, যার ফলে দ্য সোসাইটি ওয়াজ ল্যাকিং অফ স্পিরিট। সোসাইটি, সামাজিক ব্যবস্থা স্বতঃস্ফূর্ততার অভাব বোধ করছিল। এদিকে প্রবলেম, সেদিকে স্বতঃস্ফূর্ততার অভাব সামাজিকভাবে একটা অন্য দৃষ্টিভঙ্গি এনে দিয়েছিল সাহিত্যিকদের মধ্যে। সেরকমই একটা প্রেক্ষাপট থেকে আর্থার ওসাউনেসি ইনি এই ওড পোয়েট্রিটাকে লিখেছেন। ওনার এই পোয়েট্রিটা তাহলে কি একটা ভিক্টোরিয়ান স্পিরিট, রাইট? সো আর্থার ওসাইন্সির পোয়েট্রি ইজ এ কাইন্ড অফ ভিক্টোরিয়ান স্পিরিট টু এনকারেজ দ্য সোশ্যাল পিপল ইন ভেরিয়াস ওয়ে ইন দেয়ার টাস্কস, রাইট? এবার এই কবিতাটা আমরা যখন পড়ব, তখন যে দৃষ্টিভঙ্গিগুলোর কথা আমি বললাম ভিক্টোরিয়ান এরা, যেটা এখানে ফোকাসন করা হয়েছে বাই আর্থার ওসাউনেসি, এটা আমরা আরো পরিষ্কার হয়ে যাব এখানে যখন আমরা এটাকে এক্সপ্লেন করব। তাহলে এখন এক্সপ্লেন করা যাক। ফার্স্ট স্ট্যান্জাতে কি বলেছে? We are the music makers and we are the dreamers of dreams, wandering by lone sea breakers and sitting by desolate streams, world loser and world forsakers, on whom the pale moon gleams, yet we are the movers and sackers of the world forever it seems. In the very first stanza দেখা যাচ্ছে যেটা, সেটা আমি বাংলাতে এক্সপ্লেন করছি যাতে আমার সমস্ত ফ্রেন্ডসদের এটা বুঝতে সুবিধা হয়। We are the music makers, আমরা সঙ্গীতের প্রস্তুতকারক। মিউজিক মেকার মানে সঙ্গীতের প্রস্তুতকারক। We are the composer, right? So we are the music makers, আমরা সঙ্গীতের প্রস্তুতকারক। And we are the dreamers of dreams, এবং আমরা স্বপ্নের স্বপ্নদর্শী। Wandering by lone sea breakers, ঘুরে বেড়াচ্ছি নিঃসঙ্গ ভারাক্রান্ত সামুদ্রিক ঢেউয়ের পাশে। And sitting by desolate streams, এবং বসে আছি জনশূন্য প্রবাহের পাশে। World loser and world forsakers, বিশ্ব পরাজয়ী এবং বিশ্ব ত্যাগী কারা? আমরা শিল্পীরা, রাইট? On whom the pale moon gleams, যাদের মাথার ওপরে বিবর্ণ চাঁদ আলো দিচ্ছে, জ্বলজ্বল করছে। Yet we are the movers and sackers of the world forever it seems, yet we are the movers and the sackers, তথাপি আমরা প্রস্তাবক এবং প্রবর্তক। of the world forever it seems, বিশ্বের, এই বিশ্বের চিরদিনের যেটা মনে হয়, রাইট? So we are the music makers, এখানে the poet is referring to the unity. It's the poet's collective voice. It's a kind of chorus, একসঙ্গে অনেকে সঙ্গীত গাইছেন, যার ফলে এটা একটা কোরাস। It's a kind of chorus song. We are the music makers. It's the poet's collective voice. Collectively সাহিত্যিকরা, আর্টিস্টরা, শিল্পীরা একসঙ্গে বলছেন, একসঙ্গে তাদের কাজের জয়গান গাইছেন। We are the music makers, আমরা সুরের, আমরা সঙ্গীতের প্রস্তুতকারক, মিউজিক মেকার্স। সঙ্গীত
যেটা জীবনের অংশ, যেটা জীবনকে যন্ত্রণা থেকে দূরে নিয়ে যায়। তো এখানে আর্থার ওয়াসাউনেসি ওনার মেন উদ্দেশ্য হচ্ছে কর্মব্যস্ত যন্ত্রণা কাতর মানুষকে কাব্যের মধ্য দিয়ে দ্য ওয়ার্ল্ড অফ ফ্যান্টাসিতে নিয়ে আসা, যাতে তাদের জীবনের যন্ত্রণা অনেকটা হালকা হয়ে যায়। যার জন্যেই না এই কবিতাটা একটা ভিক্টোরিয়ান স্পিরিট। ক্লিয়ার? প্রথম লাইনেই বলেছেন, উই আর দ্য মিউজিক মেকার্স, আমরা সঙ্গীতের প্রস্তুতকারক, অ্যান্ড উই আর দ্য ড্রিমার্স অফ ড্রিমস, আমরা স্বপ্নের স্বপ্নদর্শী। ডিমার্স অফ ড্রিমস, ড্রিমার্স অফ ড্রিমস মানে স্বপ্নের স্বপ্নদর্শী, আমরাই স্বপ্ন দেখি, রাইট? এটাই বলতে চাইছেন কবি ড্রিমার্স অফ ড্রিমস এই কথার মধ্য দিয়ে। ওয়ান্ডারিং বাই লোন সি ব্রেকার্স, ওয়ান্ডারিং মানে ঘুরে বেড়াচ্ছি আমরা, কোথায় ঘুরে বেড়াচ্ছি? বাই লোন সি ব্রেকার্স, লোন মানে নিঃসঙ্গ, নিঃসঙ্গ। সি ব্রেকার্স, সি ব্রেকার্স হচ্ছে সমুদ্রের ঢেউ, যেই ঢেউগুলো তীরে এসে আছাড় খেয়ে পড়ে ভেঙে যায়, সেই ঢেউগুলোর পাশে আমরা ঘুরে বেড়াচ্ছি। সেই ঢেউগুলো কেমন? লোন, লোনলি, নিঃসঙ্গ, রাইট? অ্যান্ড সিটিং বাই ডিসলেট স্ট্রিমস, এবং সিটিং বসে আছি, বাই পাশে, কার পাশে? ডিসলেট স্ট্রিমস, জনশূন্য প্রবাহের পাশে। তার মানে কবি বলছেন যেন আমরা একা হয়ে গেছি, আমরা যেন সমাজ বহির্ভূত। সামাজিক ডেভেলপমেন্ট, ইন্ডাস্ট্রি, সায়েন্স, এদের রিভলিউশন, এদের আইডিয়া অফ ইউটিলিটি, এদের ম্যাটেরিয়াল ডেভেলপমেন্ট আমাদের আর্টিস্টিক ভ্যালু দিচ্ছে না, যার ফলেই না আমরা জনশূন্য প্রবাহের পাশে বসে আছি, যেখানে কেউ নেই। তার মানে এখানে শিল্পীরা নিঃসঙ্গ হয়ে গেছেন, আর্টিস্টরা নিঃসঙ্গ হয়ে গেছেন। ওয়ার্ল্ড লুজার অ্যান্ড ওয়ার্ল্ড ফরসেকার, ওয়ার্ল্ড লুজার মানে বিশ্ব পরাজয়ী, ওয়ার্ল্ড ফরসেকার মানে বিশ্বত্যাগী। কবি নিজেদের বলছেন, সমস্ত আর্টিস্টদের হয়ে বলছেন, আমরা বিশ্ব পরাজয়ী, আমরা বিশ্বত্যাগী। উই হ্যাভ লেফট দ্য ওয়ার্ল্ড, উই হ্যাভ লেফট হোয়াট এভার ইজ দেয়ার টু দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড আস, আমরা বিশ্ব ত্যাগ করেছি। আমরা বিশ্বে পরাজিত, আমরা বিশ্ব পরাজয়ী, রাইট? অন হুম দ্য পেল মুন গ্লিমস, যাদের মাথার ওপরে পেল মুন বিবর্ণ চাঁদ গ্লিমস জল করছে। তাহলে এখানে পেল মুন কথার মধ্য দিয়ে পরিষ্কার বোঝা যাচ্ছে কবি আর্টিস্টদের যে পেল কন্ডিশন, বিবর্ণ কন্ডিশন ইন দ্য ভিক্টোরিয়ান সোসাইটি বাই দ্য অ্যাডভেন্ট অফ সায়েন্স, মডার্নিটি, ইন্ডাস্ট্রি, রাইট, সেটাই কবি তুলে ধরেছেন এবং সেটাই বোঝাতে চেয়েছেন। তো কবি এই ফার্স্ট স্ট্যান্জাতে যে কথাগুলো বললেন, যেটা ওনারা আর্টিস্ট হিসেবে ফেস করছেন, সেটাই ওনারা বললেন একত্রে কোরাস সঙের মধ্য দিয়ে, তাই না? এবার সেকেন্ড স্ট্যান্জাতে আমরা পাবো কবি আরো কতখানি উন্মাদিত ওনার কাব্যের মধ্যে, কতখানি স্ট্রং অ্যাজ অ্যান আর্টিস্ট, টুগেদার দে আর ইন দ্য সোসাইটি, রাইট? সো উইথ ওয়ান্ডারফুল ডেথলেস ডিটিজ, উইথ ওয়ান্ডারফুল ডেথলেস ডিটিজ মানে বিস্ময়কর অমর সঙ্গীতে, উই বিল্ড আপ দ্য ওয়ার্ল্ডস গ্রেট সিটিজ, আমরা গড়ে তুলি বিশ্বের বড় শহরগুলি, অ্যান্ড আউট অফ আ ফেবুলাস স্টোরি, এবং অসাধারণ গল্প থেকে উই ফ্যাশন অ্যান এম্পায়ার্স গ্লোরি, আমরা গড়ে তুলি সাম্রাজ্যের গৌরব, রাইট? ওয়ান ম্যান উইথ আ ড্রিম অ্যাট প্লেজার, একজন মানুষ স্বপ্ন নিয়ে স্বাচ্ছন্দ্যে শ্যাল গো ফোর্থ, সম্মুখে এগিয়ে যাবে, অ্যান্ড কনকোয়ার ক্রাউন, এবং অধিকার করবে একটা মুকুট, অ্যান্ড থ্রি উইথ আ নিউ সংস মেজার ক্যান ট্রাম্পল আ কিংডম ডাউন, এবং যদি তিনজন একসঙ্গে আসে না তার নতুন গানের পরিমাপে, তাহলে তারা পারে একটা সাম্রাজ্যকে পদদলিত করতে, রাইট? তো সেকেন্ড স্ট্যান্জাতে, ফার্স্ট স্ট্যান্জাতে কবি যেখানে আর্টিস্টদের রিয়েল সোশ্যাল কন্ডিশনের কথা তুলে ধরেছেন, সেকেন্ড স্ট্যান্জাতে এসে আমরা পাচ্ছি কবি অনেকটাই এনকারেজড, এনথিউসিয়াস্টিক,
অনেকটাই ফুল অফ স্পিরিট, তাই না? তার কারণ এখানে কবি স্ট্রেংথ দেখাচ্ছেন, টকিং অ্যাবাউট দ্য পাওয়ার অফ আর্ট অ্যান্ড আর্টিস্ট, রাইট? সো উইথ ওয়ান্ডারফুল ডেথলেস ডিটিজ, ডেথলেস মানে অমর, মৃত্যুহীন, ডিটিজ মিন্স গান, সং, ওয়ান্ডারফুল মানে বিস্ময়কর। তাহলে বিস্ময়কর অমর সঙ্গীতগুলি দিয়ে, আমাদের যে সঙ্গীত, আমাদের যে গান, যেটা আমরা এখন গাইছি, যেটা আমরা গেয়ে এসেছি, যেটা গাইবো ভবিষ্যতে, আমাদের সেই সঙ্গীত দিয়ে আমরা কি করব? উই বিল্ড আপ দ্য ওয়ার্ল্ডস গ্রেট সিটিজ, আমরা এই বিশ্বের বড় বড় শহর গড়ে তুলব, রাইট? তার মানে কি? তার মানে এটা দ্বারা কবি বলতে চাইছেন অ্যাবাউট দ্য পাওয়ার অফ আর্ট। শিল্পী পারে তার শিল্পত্বের মধ্য দিয়ে একটা গৌরবকে আরো গৌরবান্বিত করতে, বিশ্বের বড় বড় শহরকে তাদের লেখার মধ্য দিয়ে, সাহিত্যের মধ্য দিয়ে, কল্পনার মধ্য দিয়ে, ভাবনার মধ্য দিয়ে পারেন গৌরবান্বিত করতে, ফুটিয়ে তুলতে, তাই না? অ্যান্ড আউট অফ আ ফেবুলাস স্টোরি, এবং অসাধারণ গল্পের মধ্য দিয়ে, কে পারে এই অসাধারণ গল্প তৈরি করতে? পারে শুধুমাত্র আর্টিস্ট যারা, তারাই। এই গল্পের মধ্য দিয়ে আর্টিস্টরা কি করতে পারে? উই ফ্যাশন অ্যান্ড এম্পায়ার্স গ্লোরি, একটা সাম্রাজ্যের আমরা গৌরব গঠন করতে পারি আমাদের কাজের মধ্য দিয়ে, আমাদের লেখার মধ্য দিয়ে আমরা একটা সাম্রাজ্যকে গৌরবান্বিত করতে পারি, তাই না? ওয়ান ম্যান উইথ আ ড্রিম অ্যাট প্লেজার, একটা মানুষ স্বপ্ন নিয়ে স্বাচ্ছন্দ্যে, শ্যাল গো ফোর্থ অ্যান্ড কনকোয়ার আ ক্রাউন, এগিয়ে যাবে এবং অধিকার করবে মুকুট। তো এখানে কবি অনেকটাই দ্য ওয়ার্ল্ড অফ ফ্যান্টাসির কথা বলছেন, যেখানে উনি প্রবেশ করেছেন। তো কর্মব্যস্ত মানুষ যেখানে কর্ম করছে, তাদের এই অক্লান্ত পরিশ্রমে কবির সাহিত্য, কবির লেখা, কবির গান, কবির কবিতা কিছু সময়ের জন্য তাদেরকে ওয়ার্ল্ড অফ ফ্যান্টাসিতে নিয়ে আসছে, কল্পনার জগতে নিয়ে আসছে, যেখানে তারা তাদের মনের আনন্দ পাচ্ছে এবং তাদের কাজ অনেক হালকা হয়ে যাচ্ছে। যখন মনের আনন্দে কবির কাব্যের গানে তারা নিজেদের কর্মব্যস্ত জীবনে কাজ করছে না, তাদের সেই কাজের চাপ অনেকটা কমে যাচ্ছে, যেহেতু কবির গান তাদের মনের আনন্দ দিচ্ছে। কবির গান যেহেতু তাদের একটা কল্পনার জগতে নিয়ে আসছে, তাই না? তাহলে এখানে আমরা একটা দ্য রিয়েল ওয়ার্ল্ডের সঙ্গে দ্য ওয়ার্ল্ড অফ ফ্যান্টাসির একটা কিন্তু আমরা কানেকশন পাচ্ছি, যদি এটাকে ক্রিটিক্যালি ভাবা যায়, তাই না? আবার কবি যেখানে বলছেন, অ্যান্ড থ্রি উইথ আ নিউ সংস মেজার ক্যান ট্রাম্পল আ কিংডম ডাউন, ইটস আ কাইন্ড অফ পাওয়ার অফ আর্ট অফ অ্যান আর্টিস্ট, রাইট? কি একটা আর্টের ক্ষমতা, আর্টিস্টের ক্ষমতা, মুহূর্তের মধ্যে পারে একটা সাম্রাজ্যকে, একটা কিংডমকে পদদলিত করতে, তাই না? তাহলে এই সেকেন্ড স্ট্যান্জাতে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে কবির মধ্যে অনেকখানি স্পিরিট চলে এসেছে, তাই না? কবি এখানে ভিক্টোরিয়ান স্পিরিটকে তুলে ধরেছেন, কবি অনেকটাই এনথিউসিয়াস্টিক হয়ে উঠেছেন, তাই কি না? এবার থার্ড স্ট্যান্জাতে আসছি। এখানে কি বলেছেন? উই ইন দ্য এজেস লাইং, আমরা রয়েছি যুগে যুগে। উই ইন দ্য এজেস লাইং, আমরা রয়েছি যুগে যুগে। আমরা কারা? আমরা সেই শিল্পীরা, রাইট? ইন দ্য বারিড পাস্ট অফ দ্য আর্থ, পৃথিবীর প্রথিত অতীতে, রাইট? তাহলে ফার্স্ট এই দুটো লাইনে কি বলছেন? উই ইন দ্য এজেস লাইং, আমরা রয়েছি যুগে যুগে, ইন দ্য বারিড পাস্ট অফ দ্য আর্থ, পৃথিবীর প্রথিত অতীতে। বিল্ড, কি বিল্ড করছে? নিনেভা উইথ আওয়ার সাইং, আমরা গড়েছিলাম নিনেভা আমাদের দীর্ঘশ্বাস দিয়ে। অ্যান্ড ব্যাবল ইটসেলফ ইন আওয়ার মিথ, এবং ব্যাবল আমাদের আনন্দ দিয়ে, রাইট? তাহলে এখানে কবি বলছেন উই ইন দ্য এজেস লাইং, আমরা রয়েছি যুগে যুগে। স্বাভাবিক, শিল্পীর কখনো মৃত্যু হয় না, তাই না? শিল্পী মারা গেলেও তার যে শিল্প, তার সেই শিল্পের মধ্য দিয়ে শিল্পী চিরকাল বেঁচে থাকে, সেটাই বলছে। আমরা যুগ যুগ ধরে বেঁচে রয়েছি আমাদের শিল্পকলাগুলির মধ্য দিয়ে। উই ইন দ্য এজেস লাইং, আমরা রয়েছি যুগে যুগে, তাই না? ইন দ্য বারিড পাস্ট অফ দ্য আর্থ, পৃথিবীর প্রথিত অতীতে। তার মানে কি? মাটির নিচে জমে থাকা যে পৃথিবীর ইতিহাস, সেই ইতিহাসে আমরা রয়েছি। বিল্ড নিনেভা উইথ আওয়ার সাইং, আমরা তুলেছিলাম নিনেভা, কি দিয়ে গড়ে তুলেছিলাম? আমাদের দীর্ঘশ্বাস দিয়ে। এটা হচ্ছে কবির একটা হতাশা। আর নিনেভা হচ্ছে
এটা ইন রেফারেন্স টু মিথ, রাইট? তার কারণ এটা দ্বারা কবি ওনার কবিতাটাকে, এটার উল্লেখের মধ্য দিয়ে উনি কবিতাটাকে অনেক বেশি ট্র্যাডিশনাল করে তুলতে চাইছেন, তাই না? যেখানে উনি ট্র্যাডিশনাল রেফারেন্স দিয়েছেন, তাই না? নিনেভা একটা জায়গার নাম। ইটস আ কাইন্ড অফ ট্র্যাডিশনাল mythological place, right? It's a kind of legendary place, যেই জায়গাটা আমরা গড়ে তুলেছিলাম আমাদের দীর্ঘশ্বাস দিয়ে। ইটস আ কাইন্ড অফ সিম্বল অফ হতাশা, ফ্রাস্ট্রেশন, ডিজেকশন অফ দ্য পোয়েট, অ্যান্ড ব্যাবেল ইটসেলফ ইন আওয়ার মিথ, এবং ব্যাবেলও ইন রেফারেন্স টু মিথ, ইন রেফারেন্স টু ট্র্যাডিশনাল legendary place, right? সো এটাও গড়ে তুলেছিলাম আমরা আমাদের আনন্দে। সো ইটস ইটস আ রেফারেন্স টু দ্য পোয়েটস জয় অ্যাজ অ্যান আর্টিস্ট। একটা শিল্পী তার দুঃখের মধ্য দিয়েও গড়ে তুলতে পারে, যেমন একটা শিল্পী পারে তার আনন্দের মধ্য দিয়ে গড়ে তুলতে। এইটাই বুঝিয়েছেন কবি এই দুটো লাইনের দ্বারা। বিল্ড নিনেভা উইথ আওয়ার সাইং অ্যান্ড ব্যাবল ইটসেলফ ইন আওয়ার মিথ। ক্লিয়ার? নেক্সট লাইন, and overthrew them with profishing to the old of the new world sword, এবং ছুঁড়ে ফেলেছি পুরাতনগুলি নতুনের ভবিষ্যৎবাণী করে, রাইট? তার মানে কবি বলছেন পুরনো ছাড়া কখনো নতুনের জন্ম হতে পারে না। ওল্ড ইজ অলওয়েজ গোল্ড অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, রাইট? অ্যান্ড ওভারথ্রিউ them with profishing to the old of the new world sword, ছুঁড়ে ফেলেছি পুরাতনগুলি নতুনের ভবিষ্যৎবাণী করে, রাইট? ফর ইচ এজ ইজ আ ড্রিম দ্যাট ইজ ডাইং, প্রতিটি যুগ একটা স্বপ্ন যেটা চলে যাচ্ছে, অর ওয়ান দ্যাট ইজ কামিং টু বার্থ, অথবা যেটা নতুন করে আসছে। ক্লিয়ার? এই যে প্রত্যেকটা যুগ, ফর ইচ এজ ইজ আ ড্রিম দ্যাট ইজ ডাইং, প্রত্যেকটা এজ, প্রত্যেকটা টাইম, প্রত্যেকটা পিরিয়ড, এইগুলো হচ্ছে স্বপ্নের মতো, যেগুলো চলে যাচ্ছে, পাসিং বাই, রাইট? অর ওয়ান দ্যাট ইজ কামিং টু বার্থ, অথবা যেটি নতুন করে আসছে। তাহলে এখানে কবি ওনার এই স্ট্যান্জাতে উনি নতুনকেও মর্যাদা দিয়েছেন এবং পুরনোকেও মর্যাদা দিয়েছেন, বুঝিয়েছেন পুরনোর হাত ধরেই নতুনের আগমন। এই ভাবনাটা আরো ক্লিয়ার হবে আমরা যদি নেক্সট স্ট্যান্জাটাতে ফোকাস অন করি, যেখানে কবি বলেছেন আ ব্রিথ অফ আওয়ার ইন্সপিরেশন ইজ দ্য লাইফ অফ ইচ জেনারেশন। তার মানে আমাদের অনুপ্রেরণা প্রতিটি প্রজন্মের জীবন, রাইট? আ ব্রেথ অফ আওয়ার ইন্সপিরেশন, আমাদের অনুপ্রেরণার যে শ্বাস, ইজ দ্য লাইফ অফ ইচ জেনারেশন, সেটাই হচ্ছে প্রতিটি প্রজন্মের জীবন। তার মানে আমরা অনুপ্রাণিত করি নতুন প্রজন্মকে, তাই না? এটাই কবি বোঝাতে চাইছেন। তার মানে আমরা পুরনো, বাট উই আর দ্য মিউজিক মেকার্স, উই ক্যান ক্রিয়েট নিউ, উই আর দ্য গিভার অফ বার্থ অফ দ্য নিউ, আমরা নতুনের জন্মদাতা, জন্মদাত্রী, হোয়াট এভার, উই আর দ্য আর্টিস্টস, রাইট? সো আ ওয়ান্ডারাস থিং অফ আওয়ার ড্রিমিং, একটা বিস্ময়কর বিষয় আমাদের স্বপ্ন দেখার, আনআর্থলি, ইম্পসিবল সিমিং, অপার্থিব, অপ্রাকৃতিক, অসম্ভব বলে মনে হয়, রাইট? আ ওয়ান্ডারাস থিং অফ আওয়ার ড্রিমিং, আমাদের স্বপ্ন দেখার বিস্ময়কর বিষয় যেটা, সেটা কেমন? সেটা আনআর্থলি, তার মানে যেটা স্বর্গীয়, তাই না? যেটা ইম্পসিবল, যেটা অসম্ভব, সিমিং, বোধ হয়। তাহলে আমরা যেটা স্বপ্ন দেখছি সেটা শুধু স্বপ্ন নয়, সেটা বাস্তবও। যেটাকে আনআর্থলি মনে হতে পারে কিন্তু সেটা হ্যাভেনলি, স্বর্গীয়। সেটাকে মনে হতে পারে ইম্পসিবল কিন্তু ইম্পসিবল নয়, রাইট? The soldier, the king and the peasant are working together in one. সৈন্য, রাজা, কৃষক কাজ করছে একত্রে। Till our dream shall before their present and their work in the world be done. যতক্ষণ না আমাদের স্বপ্ন তাদের বর্তমান হবে, রাইট? তার মানে কি? তার মানে
এখানে কবি বলছেন এই যে কতগুলো লাইনের মধ্য দিয়ে, যেটা ইয়েস, এই কয়েকটা লাইনের মধ্যে, দ্য সোলজার, দ্য কিং, দ্য পেজেন্ট। হুম, এই যে দ্য সোলজার সৈন্য, দ্য কিং রাজা, অ্যান্ড দ্য পেজেন্ট মানে কৃষক, আর ওয়ার্কিং টুগেদার ইন ওয়ান্স, এরা একত্রে কাজ করছে, এই যে কথাটা বলছে, এর মধ্যে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে এখানে কবি একটা ইউনিটির কথা তুলে ধরছেন। একদিকে সৈন্য, একদিকে রাজা, একদিকে কৃষক, তাই না? তাহলে তিনজন, তিনটে প্রফেশনালের মানুষ, অথচ ওনারা অনেক বেশি ডিফারেন্ট ফ্রম ওয়ান অ্যানাদার, একে অপরের থেকে অনেক বেশি তারা পৃথক। একজন সৈন্য কখনো রাজা হতে পারে না, রাজা কখনো সৈন্য হতে পারে না। যদি তাই হয়, কৃষকের কথা কবি তুলে ধরেছেন, তাই না, যিনি একদম রেফারেন্স টু দ্য ওয়ার্কিং ক্লাস। তো এখানে কবি একটা ইউনিটির বিষয়কে ইমপ্লিকেশন দিচ্ছেন, ইউনিটির বিষয়কে ইমপ্লাইড করছেন, তাই না? How the poet is implying an unity? Obviously, by mentioning the three different professions, the soldier, king, patient together, who are working together in one, যারা একত্রে কাজ করছে। তার মানে কি, কবির এই গান তাদেরকে একত্রিত করছে, তাদেরকে আনন্দিত করছে, তাদেরকে স্বতঃস্ফূর্ত করছে, ভিক্টোরিয়ান স্পিরিট তুলে ধরছে কবিতার সাহিত্যের অনবদ্য ছোঁয়ার মধ্য দিয়ে, তাই না? till our dreams shall become their present, তাই না? আমাদের স্বপ্ন তাদের বাস্তব হবে। তার মানে আমরা যে স্বপ্নটা দেখছি সেটাই তাদের বর্তমান, সেটাই তাদের বাস্তব। হুম, তার মানে soon artists imagination becomes a reality of society। তার মানে আর্টিস্ট যাদেরকে আমরা বলছি এরা কল্পনার অংশ, এদের কল্পনাই সমাজের বাস্তব হয়ে দাঁড়াবে খুব তাড়াতাড়ি। এটাই কিন্তু কবি এখানে বলতে চাইছেন এই লাইনগুলোর মধ্য দিয়ে, তাই না? তো আমরা কতগুলো স্ট্যান্জা ডিসকাস করলাম, 1 2 3 4, সো 1 2 3 4। তো অলরেডি ভিডিওটা অনেক লং হয়ে গেছে, আর এটা 9 স্ট্যাঞ্জাস, হ্যাঁ, 9টা স্ট্যাঞ্জা রয়েছে এই কবিতাটাতে। হুম, তো নেক্সট ভিডিওতে আমি আর 5টা স্ট্যাঞ্জা এক্সপ্লেন করে দেব। ক্লিয়ার? আর আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি তথাপি কারোর কোথাও কোনো সমস্যা থাকে বুঝতে, তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। And I must request to subscribe my channel, because your subscribing gives me a lot of inspiration to make the videos, right? So subscribe করো আর ভিডিওস গুলো ফলো করো। See you in the next video। এটা আমার পার্ট 1। পার্ট 2 তে আমি এই ওড পোয়েমের আমি আর 5টা স্ট্যাঞ্জা এক্সপ্লেন করে দেবো, সেটা তোমরা পার্ট 2 তে পেয়ে যাবে। ঠিক আছে, বাই বাই, সি ইউ।